ভোরে উঠে আমরা রওনা করি যাত্রাবাড়ির দিকে। সুমন ভাই, আমরা এখনো ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু তা টের পেয়েছি 2 দিন পর। এই 2 দিন পর আমার চোখ থেকে রক্ত বের হতে শুরু করে। আসুন জেনে নেই কোন ভুলটা করেছিলাম। কবিরাজের বাড়িতে যাই আমরা। যাত্রাবাড়ির কোনো একটা ফ্ল্যাটে তার বাসা। আমাদের উপস্থিতি দেখে সে কবিরাজের একজন লোক এসে বলে রোগীকে। উনার কথায় আমি একটু সামনে এগিয়ে দাঁড়াই। লোকটা বলে, রোগী আসুন আমার সাথে, বাকিরা এখানেই দাঁড়ান। ড্রয়িং রুমে কয়েকটা সোফা আছে। আমার সাথে যাওয়া রুমমেট আর হামিদ সোফায় বসে। লোকটা আমাকে নিয়ে যায় একটা কক্ষে। রুমে ঢুকার পর দেখি পুরো রুম লাল হয়ে আছে। অবাক হওয়ার তেমন বিশেষ কোনো কারণ নেই, লাল লাইট লাগিয়েছে তাই রুম লাল। রুমের মধ্যে একজন বয়স্ক লোক বসে আছেন, চুলদাড়ি ভালোই বড়। ওনার সামনে একটা ছোট বক্স আছে, বক্সের উপর কিছু কাগজের টুকরো। সেই টুকরোয় তিনি কিছু লিখছেন। আমি যতটুকু বুঝলাম এসবে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে বিভিন্ন তাবিজ লেখা হয়। যে লোক আমাকে নিয়ে আসে সে ওই কবিরাজের সামনে আমাকে বসতে বলে। আমি বসি। এরপর লোকটা দরজা খুলে চলে যায়। আমার কিছুটা ভয় ভয় অনুভব হচ্ছিল তখন। কবিরাজ আমার উদ্দেশ্যে বলে, তোমার সমস্যা কি বলো আমাকে। আমি কবিরাজকে সত্যি সত্যি সবটা বলেছি। উনি আমার কথা শুনে বক্সের উপরে একটা পাত্র রাখে। পাত্রের ভিতরে জেলি জাতীয় কিছু আছে। এরপর উনি আমার চোখের দিকে তাকিয়ে ওনার হাতটা উপরে তোলে। সাথে সাথে হাওয়ায় ভেসে একটা তসবি উনার হাতে উড়ে চলে আসে। উনি তসবি খপ করে ধরে আরবিতে কিছু উচ্চারণ করে যাচ্ছিলেন। আমি পুরোপুরি হতবাক। হাতের ইশারায় উনি কি তসবি ভাসিয়ে আনলো, নাকি রুমে থাকা কোনো জিন তার হাতে তসবি ছুড়ে দিয়েছে? আমার ভাবনার মাঝে কবিরাজ আমাকে বলে, হ্যাঁ সেই বই নষ্ট করা যাবে, তবে 25,000 টাকা লাগবে। এখন দিবে 5,000, বাকি 20,000 কাজের পরে। আমি উনার কথায় রাজি হয়ে যাই। তিনি আমার নাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম একটা কাগজে লেখেন। এরপর একটা কাগজে কি সব লিখে একটা তাবিজের মধ্যে ঢুকালেন। এরপর একটা মোমবাতির গলে যাওয়া অংশ তাবিজের মুখে ঢেলে দেয়। তাবিজের মুখ বন্ধ করে দেয়। তাবিজটা ওনার সামনে থাকা বক্সে রেখে তিনি আমাকে বলেন, এই তাবিজ কাইতন দিয়ে তোমার কোমরে বেঁধে দিবে, ইনশাআল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না। এইটুকু বলে ছোট পাত্র থেকে জেলির মতো দেখতে কালো কিছু কাজল নেয়। সেই কাজল আমার চোখের পাতার উপরে মেখে দেয় এবং বলে, তোমার চোখে সে আর দেখা দিতে পারবে না। আমি খুশি হই। কিছুক্ষণ পর তিনি টাকা চাইলেন আর আমি উঠে হামিদের থেকে টাকা এনে দিলাম। কবিরাজের বাড়ি থেকে আসতে আসতে বিকাল হয়ে যায়। আমরা বাজারে গিয়ে কাইতন কিনেছি আর হামিদও ছুটি নেওয়ায় বাহিরে কিছু সময় কাটিয়েছি। বাসায় এসে যখন আমি ফ্রেশ হতে যাই, বাথরুমের দরজা খুলতেই দেখি গত রাতের সেই অভয় উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সে ভেন্টিলেটর দিয়ে বাইরে চলে যায়। চোখের পলক ফেলার আগেই এটি ঘটেছে। আমি হা হয়ে দাঁড়িয়েছিলাম। আমার প্রত্যাশায় ছিল না এমন কিছু দেখব। কোমরে তাবিজ আছে, চোখে কবিরাজ কি সব লাগিয়ে দিল। ওনার কথা মতো চোখে দেখাও দিবে না। তবে আমি দেখলাম কিভাবে। ওয়াশরুমে না গিয়ে আমি চলে আসি। হামিদকে সবটা শেয়ার করার পর হামিদ কিছুক্ষণ ভাবনা করে। এরপর যে আমাদেরকে এই কবিরাজের নাম্বার দিয়েছে তাকে কল করি, কিন্তু লাভ হয়নি। সে একটা কথাই বলে, আমি উনার সম্বন্ধে শুনেছি, অনেক ভালো কবিরাজ, এমন তো হবার কথা নয়। আমিও হামিদকে তসবির ব্যাপারটা ক্লিয়ার করি। ওনার কাছে আসলেই অলৌকিক ক্ষমতা আছে। হামিদকে এটা বুঝাই, কিন্তু হামিদ তসবির কথা শুনে বলে, যাহ, ধোকাবাজের হাতে পড়ে গেছি আমরা। ওই তসবির ব্যাপারটা পুরোপুরি ধোকা। এটি সিলিং এর উপরে থাকা কোন এক মানুষ ছুঁড়ে মারে, যেটা তুই ভেবেছিস কোনো জিন ছুঁড়ে মেরেছে। এরকম একটা ভিডিও আমি দেখেছিলাম। সাংবাদিকরা ধোকাবাজের চিত্র লাইভে ধরেছে। শিট, তখন বলতে পারলি না? আমি তখনই ধরতাম। হামিদের কথা শুনে সব আশা ভেঙে যায়। 5,000 টাকাও জলে চলে গেল। হামিদ আবার বলে, ওই কবিরাজ কাজের পর 20,000 টাকা নিবে বলেছিল, ওইটা শুধুই বাহানা। ওর দরকার ছিল ওই 5,000 টাকা। এখন কল দিলে বলবে আজ হবে না, কাল হবে, কাল হবে না পরশু হবে। তাবিজের এই সমস্যা ওই সমস্যা, ঠিক করতে এইটা লাগবে ওইটা লাগবে, মানে আরো খাবে টাকা। যখন তুই ক্লান্ত হয়ে যাবি তখন নিজে থেকে ইয়ারটাকে ডিস্টার্ব করবি না। আমার পরিচিত অনেকের সাথে এমন হয়েছে। এইভাবে এইসব ভণ্ড কবিরাজরা বেঁচে যায়। এমনিতেই এমন একটা খারাপ পরিস্থিতিতে ছিলাম, সেখানে আবার এমন একটা ঠকবাজের হাতে পড়লাম। ব্যাপারটা মোটেও মেনে নেওয়ার মতো ছিল না। টেকনাফের যে কবিরাজ, তার কাছেও যেতে পারবো না এখন। আজ 5,000 টাকা সহ এক্সট্রা 2,000 টাকা খরচ হয়েছে, মোট 7,000 টাকা। হাতে মাত্র 5,000 টাকা আছে। এই টাকা নিয়ে ভুলেও টেকনাফ যাওয়া যাবে না, তাও 2 জন মানুষ। আমি আমার বাসা থেকে এই বিষয়ে হেল্পও চাইতে পারি না, কারণ আমার নিজের ভাই আমার জন্যই মরেছে। এটি যদি মা বাবা জানে তবে আমাকে ত্যায্য পুত্র করে দিবে। ভাবনার মাঝে হামিদ বলে, মিথ্যা বলে তোর বাবার কাছে টাকা চেয়ে দেখ। অন্য কাজের বাহানা দিয়ে আমি আমার 12,000 টাকা বেতন তো নিয়েই নিলাম। এই মাসে বাড়িতে টাকাও পাঠাতে পারবো না, তার মধ্যে আলাদা টাকা পাবো কোথায়? আমি হামিদের কথা মতো বাবার থেকে টাকা চাই। কলেজের ফি আর বইয়ের বাহানা দিয়েছিলাম। বাবা জানান 2 দিন পর 10,000 টাকা পাঠাবে। ছোট ভাইয়ের মিলাদ আর আমার যাওয়া আসার ভাড়া দিয়ে ওনার পকেটে টাকার সংকট। আমি আশাহত হই। হামিদকে ব্যাপারটা জানানোর পর হামিদ বলে, তাহলে আর কি করার, 2 দিন পরেই যাবো টেকনাফ। হামিদ চলে যায় ফ্রেশ হতে। আমি রুমে বসে ফোন চালাচ্ছিলাম। কিছুক্ষণ পর হামিদ ওয়াশরুম থেকে বের হয়ে ভ্যালকনিতে চলে যায়। আমি জিজ্ঞেস করলাম, ফ্রেশ না হয়ে কোথায় যাচ্ছিস? কিন্তু কোনো উত্তর দেয়নি হামিদ। ভেবেছি হয়তো শোনেনি। তখনই আমার কানে আসে ওয়াশরুমে পানির শব্দ। বুঝে যায় সবটা। আমি তো গোসল করছি এখনো। তাহলে বারান্দায় হেঁটে গেল কে?
সাথে সাথে টেবিল থেকে হুজুরের দেওয়া পানির বোতলটা নিয়েছি। সূরাগুলো পরে বোতল থেকে হালকা পানি নিয়ে নিজের গায়ে ছিটাই। এরপর আর মোটামুটি কিছুই হয়নি, কিন্তু রাত হতে হতে আমি প্রচুর অসুস্থ হচ্ছিলাম। আমার চোখ ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছিল। কনজাংটিভাইটিস রোগে মানুষের চোখ যেমন লাল বর্ণ ধারণ করে, ঠিক তেমনই, কোনো ব্যতিক্রম নেই। আমি দুর্বল হতে থাকি অনেকটা। হামিদ আমার পাশে বসেছিল। ডাক্তারের কাছে যাবে নাকি হুজুরের কাছে, সেসব সিদ্ধান্ত করার মধ্যেই আমি বমি করা শুরু করি। এক বমিতে মুখ দিয়ে শুধু রক্ত বের হয়েছে। বমি শেষে যখন সোজা হই, হামিদ আমাকে দেখেই ভয় পেয়ে যায়। আমার চোখ থেকেও তখন রক্ত বের হচ্ছিল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কালো জাদুর অভিশপ্ত বই গল্পের 11 নম্বর পর্ব। তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে। যারা 12 নম্বর পার্ট দেখতে চান তারা চাইলে আমার ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন। সেখানে পর্ব 11 এবং পর্ব 12 একসাথে আপলোড করা হয়েছে। তো আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন। এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো প্রিয় ভালোবাসার মানুষেরা, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।